হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় চ্যাপ্টার ব্যাংক সমন্বয় বিবরণী। অর্থাৎ তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঝামেলাপূর্ণ টপিক হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। এই টপিকটা তোমরা যখনই ফার্স্ট টাইম এই টপিকের ম্যাথ সলভ করতে যাও, তোমরা কিন্তু কোনোভাবেই এই টপিকটার ম্যাথ সলভ করতে পারো না, অথবা মুখস্থ করলেও পরবর্তীতে গিয়ে অনেক সময় কি ম্যাথ মিলে না। সো আজকে আমি ব্যাংক সমন্বয় বিবরণী এমনভাবে শেখাবো, তোমার আজকের ক্লাস কমপ্লিট করার পর ইনশাল্লাহ ব্যাংক সমন্বয় বিবরণীতে আর কোনো প্রবলেম থাকবে না, একদম A to Z তোমার ক্লিয়ার হয়ে যাবে। আমরা ব্যাংক সমন্বয় বিবরণী তিনটা পার্টে কমপ্লিট করব। এক নম্বর পার্টে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং আমরা ট্রিক্স দিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী কমপ্লিট করব। নাম্বার 2 আমরা MCQ সলভ করব, নাম্বার 3 সিকিউ সলভ করব, 3 ক্যাটাগরির। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, ব্যাংক সমন্বয় বিবরণী এই টপিকটা যেহেতু সবচেয়ে ঝামেলাপূর্ণ এবং কঠিন, সো এই জন্য অনেকেই স্কিপ করে। বাট এইচএসসিতে দেখবা যে প্রতি বছর প্রত্যেকটা বোর্ডে এই টপিক থেকে 2টা সিকিউ মাস্ট আসে, এবং তুমি যদি এই টপিকটা আয়ত্ত করতে পারো, দেখবা এই টপিক থেকে কোশ্চেন সলভ করলে সময় খুবই কম লাগে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। এবং ব্যাংক সমন্বয় বিবরণীতে বেশিরভাগ শিক্ষার্থী যেই প্রবলেমটা বেশি ফেস করে সেটা হচ্ছে তারা মুখস্থ করে ফেলে। মুখস্থ করলে পরবর্তীতে গিয়ে যখন সিকিউ সলভ করে তখন দেখে ম্যাথ মিলে না। সো এই জন্য মুখস্থ করা যাবে না, একদম সুন্দর করে কি করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। চলো শুরু করি। দেখো, সর্বপ্রথম আমাদের জানা উচিত যে ব্যাংক সমন্বয় বিবরণী কি, যেহেতু আমরা ব্যাংক সমন্বয় বিবরণী শিখতে যাচ্ছি, তাই না? সো এটা এমসিকিউতে কিন্তু তোমাদের মাস্ট লাগবে। ওকে, তো দেখো, শুরুতেই যেহেতু আমরা জানবো যে ব্যাংক সমন্বয় বিবরণী কি অ্যাকচুয়ালি, আমরা যদি ব্যাংক সমন্বয় বিবরণী করতে যাচ্ছি, তো দেখো ব্যাংক সমন্বয় বিবরণীটা মূলত আমানতকারীর একটা বই থাকে যেটার নাম নগদান বই। এই যে দেখো এখানে লেখা আছে আমানতকারীর একটা বই, সেটার নাম নগদান বই, এবং ব্যাংক কর্তৃপক্ষের একটা বই আছে সেটার নাম ব্যাংক বই বা পাস বই। সহজ ভাষায় নগদান বই এবং ব্যাংক কর্তৃপক্ষের ব্যাংক বই বা পাস বই, এই দুইটা বইয়ের মধ্যে যে গড়মিলটা হয় ভাই, এই গড়মিলটা চিহ্নিত করে মিলকরণ করাটাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। খুবই সহজ। দুইটা বই, একটা নগদান বই, একটা ব্যাংক বই বা পাস বই, এই দুইটা বইয়ের মধ্যে যে গড়মিলটা হয় টাকার অঙ্কে, এই গড়মিলটা চিহ্নিত করে মিলকরণ করাটাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। ঠিক আছে, মেন উদ্দেশ্যটা হচ্ছে কি, মিলকরণ করা। ওকে, তো এবার দেখো আমরা সলভ করতে যাচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা কোশ্চেন, যেটা এমসিকিউতে এই টপিক থেকে প্রতি বছরেই বোর্ডে এসে থাকে, এবং এই জায়গাগুলো থেকে তোমাদের কোশ্চেন হয়ে থাকে। ঠিক আছে, তো দেখো শুরুতেই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করেন কে, এই কোশ্চেনটা আসতে পারে। এখন ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে, আমরা জানি যে ভাইয়া যে ব্যাংক সমন্বয় বিবরণী যেহেতু এখানে আসে, তার মানে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে ব্যাংক কর্তৃপক্ষ, তাই না? সেটাই সবাই ভেবে নেয় বা ধরে নেয়। বাট ভালো করে খেয়াল করতে হবে, ব্যাংক সমন্বয় বিবরণীটা প্রস্তুত করে ভাইয়া মেইনলি আমানতকারী। কে প্রস্তুত করেন? আমানতকারী। খুব ভালো করে খেয়াল করবা, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করেন আমানতকারী। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রায় প্রতি বছরেই এসে থাকে। তারপর দেখো নগদান বই কে তৈরি করে, ভাই নগদান বইটা কার কাছে থাকে? আমানতকারীর কাছে। তার মানে নগদান বই তৈরি করে কে? আমানতকারী। ঠিক আছে, তার মানে নগদান বই তৈরি করে আমানতকারী। তারপর দেখো ব্যাংক বিবরণী প্রস্তুত করে, এই যে ভাই ব্যাংক বই অথবা পাস বই, ব্যাংক বই অথবা পাস বই, এটা কে প্রস্তুত করেন? এটা হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ। ঠিক আছে, অথবা এই যে নগদান বইয়ের আমানতকারী যদি অপশনে না থাকে তাহলে তোমরা দিবা ব্যবসায়িক কর্তৃপক্ষ। এটা একটা এমসিকিউ আসছে বিগত একটা বোর্ডে, তার মানে এটা তোমাকে খেয়াল রাখতে হবে, যদি আমানতকারী অপশনে না থাকে তাহলে দিবা ব্যবসায় কর্তৃপক্ষ। ঠিক আছে, সর্বশেষ ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় পূর্ণ প্রকাশ নীতি অনুসারে, আর এই পূর্ণ প্রকাশ নীতি সবসময় একদম ক্লিয়ার একটা স্পষ্ট ধারণা প্রদান করে। ঠিক আছে, তার মানে আমরা ব্যাংক সমন্বয় কি করি, যে এখানে কোনো গরমিল থাকা যাবে না, একদম স্পষ্টভাবে মিলাতে হবে কিসের টাকা, নগদান বইয়ের টাকা আর ব্যাংক বইয়ের টাকা। ক্লিয়ার? এই 4টা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এমসিকিউতে প্রিভিয়াস ইয়ারে দেখবে এই 4টা কোশ্চেন থেকে প্রায় কি কোশ্চেন আসে প্রতি বছরেই। ঠিক আছে, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেই পয়েন্টগুলো মানে সিকিউ সলভ করতে গেলে তোমার লাগবে, সো এই পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এখানে এগুলো দেখে প্যানিক হওয়ার কোনো রিজন নাই, বিকজ এখানে যে কোশ্চেনগুলো আসতেছে বা যে টার্মগুলো আসবে এগুলো তোমার একদম প্রতিটা সিকিউর শুরুতেই দেওয়া থাকবে। তো ভালো করে খেয়াল করো, এই নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত ধারা বোঝায়, নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত ধারা বোঝায় ব্যাংক জমা। কি? নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত ধারা বোঝায় ব্যাংক জমা, আর নগদান বইয়ের ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা বোঝায় ব্যাংক জমাতিরিক্ত। ঠিক আছে, তার মানে মনে রাখবা নগদান বইয়ের ডেবিট মানে ডেবিট উদ্বৃত্ত মানে ব্যাংক জমা, ক্রেডিট উদ্বৃত্ত মানে ব্যাংক জমাতিরিক্ত। এখন দেখো 3 নম্বর পয়েন্ট, যেটা ব্যাংক বই অনুসারে ডেবিট উদ্বৃত্ত মানে ব্যাংক জমাতিরিক্ত।
আর ক্রেডিট উদ্বৃত্ত মানে হচ্ছে ব্যাংক জমা। এখন আমরা বুঝতে পারলাম নগদান বই অনুসারে ডেবিট উদ্বৃত্ত ব্যাংক জমা, আর এটা ব্যাংক বই অনুসারে হবে কি ক্রেডিট উদ্বৃত্ত। এই যে ঠিক আছে, সেম। ওকে, এটা কি সেম। তারপর দেখো নগদান বই অনুসারে ক্রেডিট উদ্বৃত্ত মানে ব্যাংক জমাতিরিক্ত, আর নগদান বই অনুসারে ক্রেডিট উদ্বৃত্ত মানে হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, আর ডেবিট উদ্বৃত্ত হচ্ছে ব্যাংক বই অনুসারে। এই দুইটা কি সেম। তার মানে নগদান বই অনুসারে ডেবিট উদ্বৃত্ত ব্যাংক জমা, আর ব্যাংক বই অনুসারে কি ক্রেডিট উদ্বৃত্ত ব্যাংক জমা। ঠিক আছে, তারপর দেখো নগদান বই অনুসারে ক্রেডিট উদ্বৃত্ত মানে ব্যাংক জমাতিরিক্ত, আর ব্যাংক বই অনুসারে কি ডেবিট উদ্বৃত্ত মানে ব্যাংক জমাতিরিক্ত। এটা হচ্ছে তোমার কি থাকবে, প্রশ্নেই দেওয়া থাকবে। তারপর হচ্ছে কি আমরা যেহেতু এই চারটা টার্ম হচ্ছে ক্লিয়ার করলাম যে নগদান বই অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত যা, ব্যাংক বই অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত কি তাই। ঠিক আছে, এটা মাথায় রাখা লাগবে। ওকে, তারপর আমরা দেখব হচ্ছে যে ব্যাংক সমানুপাতিক গড় মিলের কারণ। এখন দেখো এই যে কারণগুলা, এই কারণগুলাই ভাইয়া সবাই মুখস্থ করে। ঠিক আছে, মুখস্থ করলে হচ্ছে ম্যাথে কিছুটা পারা যায়, বাট দেখবা নতুন একটা টার্ম দিলে বা ওইটার অন্য একটা নাম দিয়ে দিলে তখনই ভাইয়া কি আটকা পড়ে যায়। এই জন্য এই টার্মগুলো একদম বুঝবা, একদম বুঝে বুঝে তারপর হচ্ছে তুমি ম্যাথ সলভ করতে যাবে। ঠিক আছে, এই টার্মগুলো বুঝতে পারলে ব্যাংক সমানুপাতিক তোমার একদম পানি, মানে A to Z ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি তোমার কাছে অনেক ইজি লাগবে, খুব সহজেই তুমি 100% কনফিডেন্স নিয়ে সলভ করতে পারবে। তো দেখো আমরা এই যে গড়মিলের কারণ, মানে গড়মিলটা হয়, এই গড়মিলটার কারণে কিন্তু আমরা কি করি, ব্যাংক সমানুপাতিক করি যে আমার নগদান বইতে কিছু টাকা কম আছে, আবার কি ব্যাংক বইতে বেশি টাকা কিছু টাকা বেশি আছে। এই যে ঘাটতি হয়, এটা করা যাবে না। আমার কি দুই জায়গায় টাকা সেম থাকতে হবে। এটা হয় কেন, এই গড়মিলের কারণে হয়। তো দেখো আমরা শুরুতেই নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, এই যার অন্য নামগুলা। এখন দেখো এটার বিকল্প নাম কয়টা আছে, 60টা। প্রতিমধ্যে জমা, কখনো প্রতিমধ্যে জমা দেওয়া থাকবে ডিপোজিট ইন ট্রানজিট, ডিপোজিট ইন ট্রানজিট, ডিপোজিট ইন ট্রানজিট, বাংলা থেকে ইংলিশে থাকতে পারে। আদায়ের জন্য ব্যাংকে জমা যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, খুবই ইম্পর্টেন্ট। দেখো আদায়ের জন্য ব্যাংকে জমা যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। ওকে, তারপরে দেখো আমরা দেখব মাস পথে চেক, তারপরে দেখবো আমরা বহন পথে চেক। সবগুলাই সেম, একই জিনিস, বাট বিকল্প নাম অনেকগুলা। এখন আমার প্রথমত জানা লাগবে প্রতিমধ্য চেক অথবা আদায়ের জন্য ব্যাংকে জমা যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এই চেকটা কি, কে কাজ করছে, কে কাজ করে নাই। ব্যাংক সমানের বিবরণীতে তোমার প্যানিক হওয়ার কোনো রিজনই নাই। এখানে তোমার জাস্ট জানতে হবে কোন পক্ষ কাজ করছে আর কি কাজ করছে। এইটুকু ধরতে পারলে তুমি ইজিলি কি করতে পারবা, ব্যাংক সমানুপাতিক ম্যাথ সলভ করতে পারবা। দেখো এখানে মনে রাখবা যে প্রতিমধ্যে জমা অথবা আদায়ের জন্য ব্যাংকে জমা যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এটা হচ্ছে মূলত দেনাদারের কাছ থেকে, দেনাদারের কাছ থেকে চেক আদায় হয়েছে। কার কাছ থেকে, দেনাদারের কাছ থেকে চেক আদায় হয়েছে, যেটা আদায় করছে কে, আমানতকারী। কে আদায় করছে, আমানতকারী। এখন তুমি নিজেই বুঝতে পারবা, বলো তো আমানতকারীর বই কোনটা, আমানতকারীর বই কোনটা, অবশ্যই আমানতকারীর বই হচ্ছে নগদান বই, তাই না। এখন ভালো করে খেয়াল করো যে প্রতিমধ্যে জমা এটা হচ্ছে দেনাদারের কাছ থেকে চেক আদায় করছে, কে করছে, করছে হচ্ছে আমানতকারী। তো দেখো ভাই দেনাদারের কাছ থেকে যদি চেক আদায় হয়, দেনাদারের কাছ থেকে যদি টাকা আসে, তাহলে টাকা বাড়বে না কমবে, অবভিয়াসলি বাড়বে। তার মানে আমানতকারী যেহেতু হচ্ছে দেনাদারের কাছ থেকে টাকা গ্রহণ করছে, সে কি করবে, নগদান বইতে টাকা যোগ করবে অথবা টাকা বৃদ্ধি করবে। ঠিক আছে, যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, মানে ব্যাংক এখনো পর্যন্ত কোনো কাজই করে নাই। খুবই সহজ, টার্মটা মনে রাখো। তো এই যে ডিপোজিট ইন ট্রানজিট অথবা আদায়ের জন্য ব্যাংকে জমা যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এখানে কাজ কে করছে, কাজ করছে আমানতকারী, কি করছে, যোগ করছে। কি করছে, যোগ করছে। আমানতকারী কি করছে, যোগ করছে অথবা নগদান মধ্যে টাকা বাড়াইছে। ঠিক আছে, তারপর কাজ করে নাই কে, ব্যাংক কর্তৃপক্ষ, ব্যাংক এখনো কোনো কাজ করে নাই কে। সহজ ভাষায় প্রতিমধ্যে জমা বা ডিপোজিট ইন ট্রানজিটটা হচ্ছে দেনার কাছ থেকে টাকা আদায় হয়েছে, আদায় কে করছে, আমানতকারী, তার নগদান বইতে টাকা আদায় করছে, কিন্তু এটা এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি, অর্থাৎ ব্যাংক কোনো কাজ করে নাই। ঠিক আছে, তো এখানে কাজ কে করছে, আমানতকারী কি করছে, টাকা বাড়াইছে অথবা নগদান বইতে কি করছে, যোগ করছে। ঠিক আছে, তার মানে এই অ্যান্টিগুলো যখনই চলে আসে তুমি ধরে নিবা যে এখানে কাজ করছে কি আমানতকারী, কোন বইতে, নগদান বইতে। কি কাজ করছে, টাকা বাড়াইছে অথবা যোগ করছে। ক্লিয়ার। সো এই যে দেখো এতগুলা তুমি দেখবা যে বইতে সবগুলো একটা 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 করে অল্টারনেট নাম দেওয়া আছে, আলাদা আলাদা করে দেওয়া। তোমার সবগুলা আলাদা আলাদা পড়তে গেলে অনেক সময় দেখবা যে নিজের ভিতরে একটা কনফিউশন হয়ে যাচ্ছে। এই জন্য অবশ্যই একসাথে লিখে
রাখবা এবং তুমি যদি বুঝে যাও যেটা আসলে কি কাজ করতে হয় তাহলে ইজিলি হচ্ছে কি করতে পারো সিকি সলভ করতে পারবা। ঠিক আছে, তারপর আমরা পরবর্তীটা দেখব। এখন দেখো আমরা শিখবো হচ্ছে চেক ইস্যু। এই দুইটা জিনিস যেমন ডিপোজিট ইন ট্রানজিট এবং ইস্যুকৃত চেক দুইটার ক্ষেত্রেই ভাইয়া কাজ করে আমানতকারী। কে কাজ করে? আমানতকারী। এখানে লেখা আছে চেক ইস্যুর ক্ষেত্রে একমাত্র পাওয়ার কার? আমানতকারী। তো আমানতকারী বই কোনটা? নগদান বই। ঠিক আছে, এখন দেখো এটার তিনটা বিকল্প নাম। ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি, এই টার্মটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর এই টার্মটাই তোমার কি দেখবা যে প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন আছে সেখানে এই টার্মটাই বেশি আসছে। মানে কি? ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি। কি? ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি। তারপর দেখো এটার আরেকটা নাম হচ্ছে অনাদায়ী চেক, এবং অনাদায়ীর আরেকটা নাম কি? বকেয়া চেক। এটার আরেকটা নাম হচ্ছে অপরিশোধিত চেক। এখন আসেন, চেক ইস্যু করে কাকে? চেক ইস্যু করে কাকে? ইস্যু করে কাকে? পাওনাদারকে। ঠিক আছে, চেক ইস্যু করে হচ্ছে পাওনাদারকে। এখন দেখো পাওনাদারকে চেক ইস্যু কে করে? আমানতকারী। কে করে? আমানতকারী। তো এটার ক্ষেত্রেও কাজ কে করতেছে? আমানতকারী। এটার ক্ষেত্রেও কাজ কে করতেছে? আমানতকারী। আমানতকারী বই কোনটা? নগদান বই। এইটুকু তোমার জাস্ট ধরতে হবে যে কে কাজ করতেছে, কি কাজ করতেছে। কে কাজ করা নেই তার কাজটা করা লাগবে। এখন দেখো ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি, সহজ ভাষায় এখানে কাজ কে করছে? আমানতকারী। কি করছে? পাওনাদারকে টাকা পরিশোধ করছে। ভাইয়া পাওনাদারকে যদি টাকা পরিশোধ করে, পাওনাদারকে যদি টাকা ইস্যু করে, তাহলে টাকা বাড়বে না কমবে? অবশ্যই টাকা কমে যাবে। তার মানে আমানতকারী কি করবে? নগদান বই থেকে টাকা বিয়োগ করবে অথবা নগদান বই থেকে টাকা হ্রাস করে দিবে। ক্লিয়ার? খুবই সিম্পল। ইস্যুকৃত চেকের ক্ষেত্রে ভাইয়া এখানে কাজ কে করছে? আমানতকারী। কি করছে? তার নগদান বই থেকে টাকা কি করছে? মাইনাস করছে বা বিয়োগ করে দিছে। বুঝতে পারছেন? তাহলে হচ্ছে টাকা কি করবে? কমে যাবে। ঠিক আছে, কোন বই থেকে? নগদান বই থেকে। ব্যাংক এখন পর্যন্ত কোনো কাজই করে নাই। তার মানে এই দুইটা টার্ম, একটা হচ্ছে ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি, আরেকটা হচ্ছে জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। এই দুইটার ক্ষেত্রে কাজ কে করে? আমানতকারী করে। কোন বইতে? নগদান বইতে। তারপর আমরা দেখব এনএসএফ চেক। এটা তোমরা দেখবা যে প্রিভিয়াস ইয়ারে এটা থেকে সরাসরি তোমাদের এনএসএফ থেকে দেখবা যে এমসিকিউ চলে আসছে যে এনএসএফ এর ফুল মিনিং কি। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং। দেখো এনএসএফ মানে হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড। কি? নট সাফিসিয়েন্ট ফান্ড। নট সাফিসিয়েন্ট ফান্ড এটা দ্বারা বোঝাই যাচ্ছে যে কি হিসাবদারির হিসাবে পর্যাপ্ত পরিমাণ কি নাই? টাকা নাই। না থাকলে তখন লেখা ওঠে এনএসএফ। দেখো তোমরা ফোনে কথা বলো না, যখন ফোনে কথা বলো তখন যদি ব্যালেন্স না থাকে তখন কি বলে? যে আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নেই। ঠিক আছে, ঠিক সেইমভাবেই ব্যাংকে যখন তুমি টাকা উঠাতে যাবে, তোমার অ্যাকাউন্টে টাকা আছে 50 লাখ, তুমি যদি 70 লাখ টাকা উঠানোর জন্য চেক দাও, তখন ব্যাংক তোমাকে বলবে এনএসএফ, মানে কি আপনার হিসাবে পর্যাপ্ত পরিমাণ কি নাই? ব্যালেন্স নাই। ক্লিয়ার? তাহলে এনএসএফ এর ফুল মিনিং হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড, এবং এটা কাজ কে করে? সহজে বোঝা যাচ্ছে। এনএসএফ এর ক্ষেত্রে কাজ কে করে? ব্যাংক। ওকে, ক্লিয়ার? এখন দেখো এটার আরেকটা নাম অপর্যাপ্ত তহবিল, মানে হিসাবে কি পর্যাপ্ত পরিমাণ টাকা নাই। এটার আরেকটা নাম প্রত্যাখ্যিত চেক, আরেকটা নাম অমর্যাদাকৃত চেক এবং জমাকৃত চেক যা প্রত্যাখ্যান হয়েছে। এখন এটা হচ্ছে এনএসএফ এর বিকল্প নাম না, বাট এই এনএসএফ যা সেম কাজকে প্রত্যাখ্যিত বা রিজেক্টেড চেকের ক্ষেত্রে। তো আমরা বুঝতে পারলাম এনএসএফ এর ক্ষেত্রে কাজকে করে ব্যাংক। কাজকে করে ব্যাংক, অর্থাৎ ব্যাংকের যে বইটা সেটা হচ্ছে পাস বই, অথবা এটাকে আমরা বলতে পারি ব্যাংক বই। তো এনএসএফ এর ক্ষেত্রে ব্যাংক কি করছে? রিজেক্ট করে দিচ্ছে, অথবা পর্যাপ্ত পরিমাণ টাকা নেই, এই জন্য কি করছে? চেকটা রিজেক্ট করে দিচ্ছে। তার মানে ব্যাংক কি করছে? এখানে বিয়োগ করছে। ব্যাংক কি করছে ভাই? বিয়োগ করছে। ব্যাংক হচ্ছে বিয়োগ করছে, অথবা তার যে বই আছে সেখান থেকে টাকা হ্রাস করে দিছে। ক্লিয়ার? এইটুকুই হচ্ছে এখানে খেলা। তার মানে এনএসএফ এর ক্ষেত্রে কাজ কি করছে? ব্যাংক। কি কাজ করছে? বিয়োগ করছে। এখানে নগদান বই কোনো কাজ করে নাই। ওকে, এটা আমরা একদম ব্যাখ্যা বিশ্লেষণ দুইটা করলাম। তারপর আমরা শিখবো ডেবিট মেমোরেন্ডাম এবং ক্রেডিট মেমোরেন্ডাম। ভালো করে খেয়াল করো, ডেবিট মেমোরেন্ডাম এবং ক্রেডিট মেমোরেন্ডাম। ডেবিট এবং ক্রেডিট মেমোরেন্ডাম কোশ্চেন চলে আসতে পারে, ভাইয়া ডেবিট মেমোরেন্ডাম কি? ডেবিট মেমোরেন্ডাম কি? এখন দেখো ডেবিট মেমোরেন্ডাম বা ক্রেডিট মেমোরেন্ডাম, দুইটা মেমোরেন্ডাম হচ্ছে এমন একটা জিনিস, অর্থাৎ ব্যাংকে হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ টাকার পরিমাণ বাড়াইছে অথবা টাকার পরিমাণ কমাইছে, যেটা আমানতকারী জানে না। এখন আমানতকারীকে জানানোর জন্য ব্যাংক কি করছে? একটা পত্র ইস্যু করছে যে আপনার হিসাবে আমি এই কারণে টাকা কমাইছি অথবা এই কারণে টাকা বাড়াইছি। এটা হচ্ছে মূলত কি? মেমোরেন্ডাম। যে কারণে টাকা বাড়ায়, যদি বাড়ে টাকা, ব্যাংক
ব্যাংকের কী কারণে টাকা বাড়ে এটা আমানতকারী জানে না, তাকে জানানোর জন্য যে পত্র ইস্যু করে এটা হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। অর্থাৎ ক্রেডিট মেমোরেন্ডামের টাকা কি করে, ব্যাংকের টাকার পরিমাণ বাড়ে, এবং ডেবিট মেমোরেন্ডামের টাকার পরিমাণ কি করে, কমে যায়। অর্থাৎ কি কি কারণে ব্যাংক কর্তৃপক্ষ আমানতকারী হিসাবে টাকার পরিমাণ হ্রাস করছে, কমাইছে, যেটা আমানতকারী জানে না, তাকে জানানোর জন্য একটা পত্র ইস্যু করে দেয় ব্যাংক যে আপনার হিসাবে আমি কি করছি, টাকা কমাই দিচ্ছি এই কারণগুলোর জন্য। এটাই হচ্ছে মূলত ডেবিট মেমোরেন্ডাম। এখন দেখো আমরা এক্সাম্পলগুলো দেখব সহজ ভাষায়। ডেবিট মেমোরেন্ডামের ক্ষেত্রে টাকার পরিমাণ মানে ব্যাংক জমার পরিমাণ কমে যায়, কি করে, কমে যায়, কি করে, কমে যায়। তার মানে ব্যাংক কর্তৃক যদি সুদ পরিশোধ করে তাহলে টাকা কমবে, ব্যাংক কর্তৃক যদি বিদ্যুৎ বিল পরিশোধ করে তাহলে টাকা কমবে, ব্যাংক যদি চার্জ ধার্য করে তাহলে টাকা কমবে, ব্যাংক যদি ব্যাংক জমাতিরিক্তের উপর সুদ ব্যাংকে টাকা করে কমে তাহলে কি করবে, ব্যাংকে টাকার পরিমাণ কমে যাবে। তার মানে এইগুলো হচ্ছে ডেবিট মেমোরেন্ডামের এক্সাম্পল। ওকে, সো আমরা এবার দেখব হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডামের এক্সাম্পলগুলো। ব্যাংক সুদ আদায়, সুদ যদি আদায় করে ব্যাংকের টাকা বাড়বে না কমবে, অবশ্যই বাড়বে, মানে আপ হবে, ঠিক আছে। ব্যাংক যদি লভ্যাংশ আদায় করে টাকা বাড়বে না কমবে, অবশ্যই বাড়বে। তারপর দেখো ব্যাংক যদি সুদ মঞ্জুর করে তাহলে কি করবে, টাকা বাড়বে। ব্যাংক যদি প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা যদি আদায় হয় তাহলে টাকার পরিমাণ কি করবে, বাড়বে, ঠিক আছে। এখন যে যে কারণে টাকার পরিমাণ বাড়ছে এটাই হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। ওকে, একদম ভেঙে ভেঙে বিশ্লেষণ করে তোমাদেরকে ডেবিট এবং ক্রেডিট মেমোরেন্ডাম আমরা শেখালাম। ক্লিয়ার? এখন দেখো আমরা যেভাবে যেই কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিচ্ছি এর বাইরে একটা রিজনও নাই যে ব্যাংক সমানে বিবরণী গরমিলের কারণ। তুমি যদি এই কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারো তাহলে ডেফিনেটলি ব্যাংক সমানে বিবরণীর এমসিকিউ এবং সিকিউ একদম সুন্দরভাবে কনফিডেন্টলি সলভ করতে পারবা। নেক্সট পর্বে আমরা হচ্ছে তোমাদের জাবেদা এবং হচ্ছে এমসিকিউ সলভ করবো, এবং তার পরবর্তী পর্বে আমরা যেটা করব সিকিউ সলভ করব 3টা মেথডে, ঠিক আছে। তাহলে হচ্ছে ব্যাংক সমানে বিবরণী আমরা A to Z ক্লিয়ার করতে পারবো। এবং আমি যেভাবে ট্রিক্স দিয়ে ব্যাংক সমানে বিবরণী শেখাবো এটা এর আগে তোমাকে কেউ কখনো শেখায় নাই, এবং এই ট্রিক্সটা ধরতে পারলে ব্যাংক সমানে বিবরণী, এটা অ্যাডমিশন টেস্ট হোক, এটা তোমার এসএসসির পরীক্ষা হোক, এটা যদি জব সেক্টরও হয় সেক্ষেত্রে তুমি কি করতে পারো, ব্যাংক সমানে বিবরণীতে একদম কনফিডেন্টলি ব্যাংক সমানে বিবরণী আনসার করতে পারবা। আজ এই পর্যন্ত, দেখা হবে।